নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইন্ডিসেস এবং সার্চের কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সূচক এবং করণী। তো নাম্বার থিওরির আমরা এর আগে 3টে চ্যাপ্টার করেছি। বেসিক্স নাম্বার সিস্টেমের কিছু বেসিক্স ছিল, এলসিএম, এইচসিএফ, আর লাস্টে করেছিলাম সিম্পলিফিকেশন আর সিরিজ। আর এই সূচক করণী করলেই মোটামুটি নাম্বারের উপর বেস করে, নিউমেরালসের উপর বেস করে যে সমস্ত পরীক্ষায় কোশ্চেন পড়ে সেগুলো কভার হয়ে যাবে। তো এখানে সূচক আর করণীতে করণীর কিছু অঙ্ক আমরা অ্যালজেব্রা সেকশনেও দেখতে পাবো। তো সেই সমস্ত অঙ্ক আমি এখানে কভার করব না, কারণ সেই সমস্ত অঙ্কে বেশিরভাগই আমাদের অ্যালজেব্রিক আইডেন্টিটি লাগে সলভ করতে। মানে সেখানে করণীর কোনো ব্যাপার নেই, তোমার একটা টার্ম দিয়ে দিয়েছে, সাপোজ ধরো a সমান হচ্ছে √3+2। করণীর কোনো মানে পরের যে অঙ্কটা সলিউশনে দেখবে যে কোনো করণীর কোনো ব্যাপার নেই, করণীর কোনো সেরকম কিছু রুল লাগছে না, বা আমাদের কোনো বর্গমূল করতে হচ্ছে না বা স্কোয়ার করতে হচ্ছে না, এরকম কিছু করতে হচ্ছে না। তো সেই জাতীয় অঙ্কগুলোকে যখন অ্যালজেব্রা করব তখন আমরা সেখানে দেখব। এখানে আমরা মূলত যেগুলো সূচক করণীর রুলে যে সমস্ত অঙ্ক হয় সেগুলোকেই দেখব। দু একটা অঙ্ক অবশ্য অ্যালজেব্রা আছে, সেগুলো এই চ্যাপ্টারেও দেওয়া আছে, বই খুললেও দেখতে পাবে, বইও এভাবেই করা আছে। বইও দেখবে যে অ্যালজেব্রাতে অনেক হচ্ছে সূচক করণীর অঙ্ক আছে, এই করণীর অঙ্ক আছে। আর তোমার করণী চ্যাপ্টারেও অনেক হচ্ছে তোমার এরকম অ্যালজেব্রিক আইডেন্টিটি দিয়ে অঙ্কগুলো আছে। তো সেগুলো আমরা এখানে কিছু দেখব। আর এখানে আমরা সূচক করণী কনসেপ্টে মূলত এই 4টে জিনিস দেখব। দেখো, সেটা হচ্ছে আমরা দেখব যে দেখো রুলস ইন্ডিসেস হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সের হচ্ছে বাংলা সূচক, ইন্ডেক্সের হচ্ছে প্লুরাল ফর্ম ইন্ডিসেস। তো তার হচ্ছে আমরা নিয়ম দেখব। আর সার্চ করণীর হচ্ছে আমরা নিয়ম প্রপার্টি কিছু দেখব, যেখানে আমরা ইকুয়ালিটি, তোমার র্যাশনালাইজেশন, এই সমস্ত স্কোয়ার রুট, এই সমস্ত কিছু আলোচনা করব। আর অ্যাপ্রক্সিমেশন, সার্চ করণীর অ্যাপ্রক্সিমেশন করে আমরা কিছু অঙ্ক সলভ করা যায়, সেগুলো তো আমরা অঙ্ক সেকশন, প্রবলেম সেকশনে দেখব। এখানে আমরা মূলত কিছু পপুলার ভ্যালুজ হচ্ছে দেখে নেব। এখানে আমরা অঙ্ক করব না, অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো একটু দেখে নেবো আর কি, এখানে বিশেষ কিছু নেই। আর যেটা সব থেকে বেশি বড় আলোচনা হবে সেটা এখানে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস নিয়ে, সে তার মধ্যে অবশ্য আমরা কিছু কমন টাইপের অঙ্ক যেগুলো পরে তার থিওরি এখানে ডিসকাস করব। আর কিছু এরকম পড়ে না কিন্তু এই সঙ্গে জেনে রাখা ভালো সেরকম কিছু ডিসকাস করব। আর কিছু রেডিমেড ফ্যাক্ট ডিসকাস করব। রেডিমেড ফ্যাক্টগুলো আমি এখানে তার হচ্ছে মানে প্রুভ করে দেবো, তাহলে আমাদের ওই কেন রেডিমেড ফ্যাক্টসটা মনে রাখার দরকার সেইটা তোমার যখন প্রবলেমস আর ট্রিকি প্রবলেমস দেখতে পাবে তখনই বুঝতে পারবে যে এই ফ্যাক্টগুলো আমরা জানলে আমাদের সার্চের অনেক অঙ্কে সুবিধা হবে। ঠিক আছে, না দেরি করে তাহলে আমাদের ইন্ডিসেসের রুল দিয়ে শুরু করা যাক আলোচনা। দেখো, এখানে ইন্ডিসেস আর সার্চ দেখবে যে কোনো ম্যাথামেটিক্স বই পরপর থাকে অথবা একটা চ্যাপ্টারেই তোমার কভার করা হয়। ক্লাস 11এও তুমি যে ইন্ডিসেস এবং সার্চের যে চ্যাপ্টারটা থাকে সেখানেও তোমার একসাথেই কভার করা হয়। আর এই যে রুলগুলো আছে এগুলো এতদিন তো সবাই, তো এটা এমন নয় যেটা প্রথম দেখছো এই রুলগুলো, তো এইগুলো করে বুঝতে পেরেছো ব্যাপারটা একই থাকে। শুধু যখন এই রুলগুলো লেখা থাকে, এই যে নিচের কন্ডিশনগুলো আমরা লিখেছি, এই যে রুলগুলো লিখেছি, এগুলো মূলত তোমার সিম্পল গুণ ভাগ, তোমার হচ্ছে গুণ থাকলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে, তারপরে দুটো কোয়ান্টিটি সেম পাওয়ার থাকলে ডিভিশন হলে কি হয় সেগুলো জাস্ট লিপিবদ্ধ করেছি। এগুলো তো আমরা অলরেডি ইউজ টু, এগুলো আমরা জানি, এখানে কোনো এক্সপ্লেনেশন করার দরকার নেই। আর এগুলো তো বইও দেওয়া থাকে এরকম কন্ডিশনগুলো, সেগুলো তো সেলফ এক্সপ্লেনেটরি, তুমি দেখলেই বুঝতে পারবে যে কেন। জিরো হলে আমরা জিরোর হচ্ছে পাওয়ার ডিফাইন করি না কিছু, এটা আনডিফাইন্ড, সুতরাং এটা নন জিরো। নেগেটিভ হতে পারে তখন কি, সেই জন্য আমরা এটাকে mn পজিটিভ ইন্টিজার্স বলি। কারণ ধরো যে আমরা যদি -2 নিই, এর জায়গায় যদি আমরা এটাকে 2, 3 এরকম কিছু লিখি, এটা ডিফাইন্ড। এর কিউবও ডিফাইন, এটা যদি 36 লিখি তাও ডিফাইন, কোনো অসুবিধা নেই। আর যদি তোমার অড হয় তাহলে এটা তোমার এখানে নেগেটিভ দেবে, তাতেও কোনো অসুবিধা নেই। প্রবলেমটা ক্রিয়েট হবে যদি এটা নেগেটিভ হয়, এরকম এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যায় এই সেন্সে। মানে আমরা যখন এরকম করি অ্যাকচুয়ালি আমরা এটা আমরা ডিফাইন কিভাবে ডিফাইন করি, আমরা এটাকে নিচে নিয়ে চলে আসি, দিয়ে তার স্কোয়ার করি। তো আমি এর ফার্দার রুলগুলো বলছি। যখন শেখানো হয় ইন্ডিসেস কিভাবে শেখানো হয়, স্কুলে প্রথমে শেখানো হয় তোমাকে যে এটা সংখ্যাটা তত টাইমস গুণ হয়ে আছে, তো সেই হিসাবে যদি ভাবো তো এর কোনো ব্যাখ্যা নেই। আমি যদি বলি যে -2 এর
এখানে স্কোয়ার আছে, তার মানে এটা কি -2 দুবার গুণ হয়ে আছে। কিন্তু যদি টু দি পাওয়ার -2 বলি তাহলে এর কি ফিজিক্যাল ব্যাখ্যাটা কি, কিভাবে বোঝাবে? তো এই জন্য হয় না। তো এই জন্য নিচু ক্লাসে সবসময় এটা পজিটিভ ইন্টিজার্স ধরে বলা হয়, সেই জন্য আমি লিখেছি। কিন্তু এইটা জেনে রাখো যে এইটা অবশ্যই mn যে কোনো রেশনাল নাম্বারের জন্যই এটা ট্রু। আর এটা তো অলরেডি আগে চ্যাপ্টারগুলোতে একাধিকবার করছো, সিম্পলিফিকেশনে তো গাদা গাদা অঙ্কে এরকম উপরে লেখা আছে, এর সঙ্গে তোমার গুণ হয়ে আছে এরকম দেখো 2, 5 এগুলো করেছো। তো এগুলো কি রেশনাল নাম্বার? ইররেশনাল নাম্বারটা কখনো করা হয়নি। ইররেশনাল নাম্বার এখানেও আমরা আলোচনা করব না। পাওয়ার ইররেশনাল নাম্বার কি হলে সেগুলো আমাদের এখানে সম্পূর্ণ আলোচনার বাইরে, কারণ এরও একটা সিলেবাস আছে তোমার কম্পিটিটিভ এক্সাম বলে। আমরা এখানে তো অতিরিক্ত বেশি কিছু তোমার সেরকম আলোচনা করতে পারি না, তো লিমিটের মধ্যেই থাকতে হবে, নাহলে অনেক সময় চলে যাবে। আর এই তিনটে লাস্টের তিনটে একটু দেখে নাও। এইটা হচ্ছে তোমার ডেফিনিশন হিসেবে ইউজ হয়। a টু দি পাওয়ার 0, এটা mn সমান 0, এটা mn সমান হচ্ছে 0 বসালে বা সরি m সমান n বসালে এটা তোমার 0 চলে আসবে, এদিক থেকে কেটে গিয়ে 1 চলে আসবে। এভাবে এটা প্রুফ হয় না, এইভাবে এটা প্রুফটা, এটা হচ্ছে ঠিক ম্যাথামেটিক্স নয়। তো এইটা হচ্ছে এই তিনটে জিনিস ডিফাইন করা হয় যে a টু দি পাওয়ার -1 সমান 1/a, সুতরাং এখানে -n এর সময় এখানে এভাবে এই রুলটারই, এইটাকে বেসিক্যালি ফান্ডামেন্টাল রুল বলা হয়। এইটাকে যেভাবে প্রুভ করা হয় এর কনসিকোয়েন্সেসে এই বাকি রুলগুলোকে প্রমাণ করা যায়, এই এত দূর অবধি। আর এই লাস্টেরগুলো ডিফাইন করা হয়, ঠিক আছে? এইটা অবশ্য প্রুভ করা হয়, এইটা বেসিক্যালি অ্যাকচুয়ালি ডিফাইন্ড। তো সে যাই হোক, আমরা এত কিছু থিওরিটিক্যাল এখানে আলোচনা করব না। আর এখানেই শার্টসে যাওয়ার আগেই বুঝতে পারছো যে এটা মনে করি যাক যে এখানে ইন্টিজিয়ার নিয়েছি, এইগুলোই তো তুমি ফ্র্যাকশানে আছে তখন করি। তো এইরকমই কিছু অঙ্কে যখন আমরা এটা রেশনালের বদলে এটা ইনভার্সে থাকে, এইরকম আকারে থাকে, সেইগুলোই আমাদের শার্টস দেয়, ঠিক আছে? তো শার্টসে এর পরের স্লাইডেই আলোচনা করব। তো তার আগে আমরা এখানে একটা অঙ্ক দেখে নিই আর দুটো প্রপার্টি ইন্ডিসেসের দেখে নিই। সেটা হচ্ছে এই অঙ্কটা দিয়ে আমি ইন্ডিসেসের দুটো কথা বলবো। ইন্ডিসেসের ব্যাপারে যখন আমরা অঙ্ক করব সেই দুটো ব্যাপারে আমরা নজর করা দরকার। এটা বিশেষ করে ট্রিকি প্রবলেম যখন করব তখন বুঝতে পারবে। যে একটা ব্যাপার খেয়াল করে দেখো, যে যখন আমরা এরকম কিছু পাওয়ার নিই, বেসের উপরে হোয়াট এভার যাই থাকুক, এখানে m n এরকম থাকুক, যাই গুণ হয়ে থাকুক, x y z যাই গুণ হয়ে থাকুক, এর সঙ্গে আর কিছু যাই গুণ হয়ে থাকুক, দেখো গুণ ভাগ যাই হয়ে থাকুক, যে সংখ্যাটা আলটিমেটলি অ্যান্সারটা বেরোবে এই গুণফলের ফলে, এখানে ধরো pq আছে, এখানে ধরো c দিয়ে একটা কিছু ভাগ করেছি xy, তো এখানে যে অ্যান্সারটা আসবে সেখানে a b c এর যে প্রাইম ফ্যাক্টরগুলো আছে এর বাইরে কিছু আসা সম্ভব নয়। কারণ প্রাইম ফ্যাক্টর তো কোথা থেকেও জেনারেট হবে না, যে প্রাইম ফ্যাক্টরগুলো a এর মধ্যে থাকবে, b এর মধ্যে থাকবে, c এর মধ্যে, সেইটা ছাড়া আর কোনো প্রাইম ফ্যাক্টর থাকবে না। আমি যদি ধরো 3 স্কোয়ারের সঙ্গে 4 কিউবকে যদি 5 দিয়ে ভাগ করি, যে আলটিমেটলি উত্তরটা এখানে একটা বড়, এটা গুণ করার পর কিছু আসবে 5। এখানে দেখো যাই আসুক 3, 4, 5 বাইরে কোনো প্রাইম ফ্যাক্টর আসবে না। সিম্পল ব্যাপার। এই মানে এর মধ্যে কি আছে, এটা তো একদম মানে বেসিক জিনিস, কিন্তু এই অবজারভেশনটা কতটা মানে ক্রুশাল সেটা হচ্ছে যখন ট্রিকি প্রবলেমস তখন হচ্ছে তোমরা দেখবে যেটা কতটা জরুরি এই জিনিসটা বোঝা। আর আরেকটা জিনিস বোঝা, যে কোনো কিছু জিনিসের পাওয়ারে কিছু যদি থাকে মানে সূচকের এতে, তার হচ্ছে কোয়ান্টিটির মান কখনো 0 হতে পারে না, এটার মান কখনো 0 হতে পারে না। কি করে 0 হবে? 0 টু দি পাওয়ার তো কিছু আনডিফাইন্ড, ওটা তো সূচকের তোমার মধ্যেই পড়ে না। আর বাকি তোমার কি হবে, তার মান বাড়তে পারে কমতে পারে, সেটা তো যাই হোক। যেমন তুমি যদি 4 টু দি পাওয়ার হাফ নিই, যদিও হাফটা এখানের মধ্যে এইটা করণীতে সেকশনে চলে যাবে, অ্যাকচুয়ালি এটা অবশ্য করণীয় নয়, এটা যা রেশনাল, এখানে যেটা লিখেছিলাম mn বেসিক্যালি রেশনাল। তো এটার সময় 2 আসছে, তো এর বেসিক্যালি মানটা কমে গেল, কিন্তু এইটা বুঝতেই পারছো যে কখনো 0 হওয়া সম্ভব নয়। কারণ টু দি পাওয়ারে তোমার যদি মাইনাসও থাকে সেইটা তো নিচে এসে ভাগ হয়ে যাবে, <1 হতে পারে কিন্তু 0 হবে না, ঠিক আছে? ইভেন নেগেটিভও হতে পারে। নেগেটিভ বেসের পাওয়ার এর যদি নেগেটিভ বেসের পাওয়ার এটা যদি অড হয় তাহলে আলটিমেটলি নেগেটিভ আসতে পারে, কিন্তু 0 হবে না, ঠিক আছে? তাহলে সূচকের ভ্যালুটা যা মানে তোমার টার্মটা দেয়া থাকবে তার ভ্যালুটা 0 হবে না। তো এই দুটো ফ্যাক্ট একটু মনে রাখা দরকার। তো এখানে অঙ্কটা দেখো সিম্পল, এখানে আমাদের দেখো এই প্রপার্টিগুলো লাগছে, এইটা লাগছে,
আর এখানে আর একটা দেখে নাও যে এখানে নন জিরো বলেছি, সুতরাং এখানে নেগেটিভ হতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা 2, এখানে 4, তাহলে বেসিক্যালি 2 টু দি পাওয়ার 4 আসছে। কত? এটা 1-এরটা 1-16 একদম। তাহলে এই দুটো কথা মনে রাখো, শুধু যে ওই ফ্যাক্টরগুলোই থাকবে আর কখনো মান 0 হতে পারে না। এবার আমরা সার্চ দেখব করণী। দেখো করণীতে জাস্ট ওই রুলগুলোই লিখেছি, শুধু 1/n আকারে। ওখানে m কে যদি আমরা 1/n আকারে রিপ্লেস করে দিই সেইটা। এটা কেন আলাদা করে বলা হয়? এটা বলা হয় কারণ সূচকটা আমাদের নিচু ক্লাসে শেখানো হয়, একটু নিচু ক্লাসে বলা হয়, আর এর রুলটা আমাদের একটু উঁচু ক্লাসে শেখানো হয়। তার কারণ আছে, এইটাকে ফিজিক্যালি বলার জন্যে যে কনসেপ্টটা লাগে সেটা মানে তোমার খুব নিচু ক্লাসে বোঝানো সম্ভব নয়। যেমন ধরো এইটা সমান যদি আমরা x হয়, এটাকে আমরা বলা হয়, পড়া হয় যে এক্সটা হচ্ছে এর nth রুট, n-তম রুট। ঠিক আছে, এটা কেন আসে? কারণ x টু দি পাওয়ার n সমানই তো a, তার মানে এটা nth অর্ডার একটা পলিনোমিয়াল। ঠিক আছে, তো পলিনোমিয়ালের কনসেপ্টে এত কিছু কনসেপ্টে তো নিচু ক্লাসে থাকে না, সেই জন্যে আর nth রুটও বোঝানো যায় না। তো এই জন্য আমরা এই রুলগুলো এভাবে ডিফাইন করে দিই। তো আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ যে ওইখানে যে রুলগুলো লিখেছিলাম যে এ বি তোমার এরকম এন এম থাকলে এ বি এম এন এই এম হয়ে যাবে। তো এই সমস্ত রুলগুলো যে কোনো র্যাশনাল নাম্বারের জন্যই ট্রু। ইরেশনাল নাম্বারের জন্য আমার বলছি, কোনো আলোচনা করছি না, আমি কোনো সব অ্যাম্বিগুইটিতে যাচ্ছি না। সেটা কোথায় দেখতে পারো সেটা আমি বলবো একটু পরে, একটা বইয়ের নাম। তো যাই হোক, এইগুলো ব্যাপার। তো এইগুলো এইভাবে শেখানো হয়, nth রুট হিসাবে ডিফাইন করা হয়। তো ষাটের আমি তাহলে এর এই nth রুটের রেসপেক্টে একটা ডেফিনেশন আছে, সেইটা শোনো। ষাট হচ্ছে করণী, করণী হচ্ছে অমূলদ রুট মূলদ সংখ্যার, ইরেশনাল রুট অফ রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার, সরি পজিটিভ মূলদ সংখ্যা। পজিটিভ রেশনাল নাম্বারের ইরেশনাল রুট হচ্ছে 60। কেন? একটা একটা করে দেখো। অমূলদ রুট 4-এর আমি একটু আগে উদাহরণটা নিয়েছিলাম, ওখানে বললাম যে ওটা 60 নয়, কারণ এর ফলে যে নাম্বারটা আসছে এটা রুট 4-এর, এটা রুট, কিন্তু এটা হচ্ছে অমূলদ নয়, এটা মূলদ, সুতরাং এটাকে 60 বলবো না। এটা যদি করি, হ্যাঁ এটা তো ইরেশনাল, ওই জন্য আমি তো মানটা লিখতে পারছি না। এটা তো 60-এর মান ইরেশনাল, মানে আমি এতেও বলেছিলাম, তোমার প্রথম চ্যাপ্টারে নাম্বার সিস্টেমে বলেছিলাম যে তুমি যদি মনে করো যে এটা হচ্ছে যখন তোমার রিপিটিং ডেসিমেলের সঙ্গে তোমার ইরেশনাল নাম্বারের উদাহরণ দিতে বলেছিলাম, তখন এই 60-এর উদাহরণ দিয়েছিলাম। 60-এরও তোমার ভ্যালু তোমার নন রিপিটিং চলতেই থাকছে। যেমন তুমি √3-এর মান 1.732 এরকম করে চলতেই থাকছে, কিন্তু এদের মধ্যে কোনো রিপিটেশন নেই। ঠিক আছে, কোনো রিপিটেশন হয় না, তার মানে এটা রেকারিং ডেসিমেলের মতো নয়। আর রেকারিং ডেসিমেল কিন্তু খেয়াল করে, রেকারিং ডেসিমেল কিন্তু রেশনাল নাম্বার, তারা রিপিটিং করে কিন্তু বেসিক্যালি তারা রেশনাল নাম্বার, তাদেরকে p/q ফর্মে লিখতে পারো, এটা একটা তফাৎ। তো তাহলে এটা বোঝা গেল যে এইটা। আর পজিটিভ কেন নেওয়া হয়েছে এগুলো তো খুবই নিজে ভাবলেই বুঝতে পারবে। যেখানে যদি নেগেটিভ হয়, তাহলে আমি যদি রুট এরকম বের করার চেষ্টা করি, তাহলে সেখানে তোমার কমপ্লেক্স নাম্বার চলে আসতে পারে, সুতরাং সেগুলোকে বাদ দেওয়া হয়। এইগুলো জাস্ট ভাবা, এগুলো তো আগেই যারা 11-12-এ তোমার ধরো এখানে তো 10th স্ট্যান্ডার্ডের অঙ্ক হচ্ছে, তো যারা তোমার 11-12-এ তোমার ম্যাথ ছিল না, তাদের এই সমস্ত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। একদম সিম্পল 9-10-এর বই কভার করলেই হয়ে যাবে। আর এই রুলগুলো বুঝলেই হবে এদের কি ফ্যালাসি হবে। তোমার যে ওই এক্সেপশন দিয়ে তো কম্পিটিটিভ এক্সামে অঙ্ক পড়ে না, কম্পিটিটিভ এক্সামে তোমার সিম্পল অঙ্কগুলোই পড়বে যেগুলো সিলেবাসের মধ্যে থাকবে, আর ওখানে সিলেবাস 10 স্ট্যান্ডার্ড। আর যারা এগুলো আছে, আমি জাস্ট একটু বলে নিচ্ছি আর কি, এগুলো শুনে নিলে, থিওরি কনসেপ্ট করছি, কিছু কথা বলে নেওয়া আর কি। তো রুট যেটা বললাম এখানে, যে এটা পলিনোমিয়াল, সুতরাং এটা রুট বোঝাচ্ছে, আর পজিটিভ বলে দিলাম, আর এটা রেশনাল নাম্বার হতে হবে, ভিতরটা এ হচ্ছে এখানে একটা রেশনাল নাম্বার হচ্ছে বোঝাবে। তো এই গেল, এখানে রেশনাল নাম্বার করা উচিত ছিল, ভুল আছে, রিয়েল নাম্বার, রেশনাল আর কি। আর আরেকটা ব্যাপার তাহলে বোঝো, এখানে আরেকটা ব্যাপার, এই আমরা ইরেশনাল নাম্বারকে, তার মানে এখানে প্রশ্ন আসতে পারে যে তার মানে 60কেই তাহলে ইরেশনাল, 60 ছাড়া কি আর ইরেশনাল নাম্বার আছে? কারণ 60ই তো দেখা যাচ্ছে ইরেশনাল, আর তো কিছু মনে পড়ছে না। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে সব 60ই ইরেশনাল নাম্বার, কিন্তু সব ইরেশনাল নাম্বার 60 নয়। যেমন কিছু ইরেশনাল নাম্বারের সঙ্গে অলরেডি ছোটবেলা থেকেই পরিচয় আছে, পাই,
যেটা হচ্ছে পরিধির, এটা একটা আনুপাতিক ধ্রুবক। কিসের আনুপাতিক ধ্রুবক? কোনো বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের যে অনুপাত করলে যে আনুপাতিক ধ্রুবকটা আসে সেটাকে আমরা পাই বলি। ঠিক আছে, তো এর অ্যাপ্রক্সিমেট মান 3.14 এরকম করে চলতে থাকে। তো এটাও একটা ইরেশনাল নাম্বার। আরও একটা ইরেশনাল নাম্বার 11-এ পড়েছো সিরিজে ই। তো এইগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার, কিন্তু এরা ষাট নয়। ঠিক আছে, যেমন তোমার হচ্ছে 2√3, এই জিনিসগুলোকেও তোমাকে হচ্ছে ষাট বলা হয় না। ষাট কি বলা হয়েছে? যে ইরেশনাল রুট অফ পজিটিভ রেশনাল নাম্বার। তো এইগুলো ওরকম নয়। এই নাম্বারগুলো বেসিক্যালি কি ই পাই, এইগুলোকে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বলা হয়, তুরীয় সংখ্যা। তোমার যে কোনো ইরেশনাল নাম্বারকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক ইরেশনাল, আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার। এখানে আমি আর বানান আর ডিটেলে দেখাচ্ছি না, আমি এটা বলছি, এটার পরে আমি একটা বইয়ের নাম বলবো, সেখানে তুমি ডিটেলে এগুলো পাবে। তো অ্যালজেব্রিক, আমি শুধু কথাগুলো বলে দিচ্ছি। অ্যালজেব্রিক যারা পড়তে চাও বা আগে পড়তে চাও তাদের জন্য আমি একটু এক্সপ্লেনেশন করে দিচ্ছি এগুলো। তো অ্যালজেব্রিক, এখানে ইরেশনাল অ্যালজেব্রিক ফর্ম কি? ষাটসের একটা অল্টারনেটিভ ডেফিনেশনও আছে। ষাটের একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে যেখানে বলা হয়েছে ষাটস হচ্ছে সেই ইরেশনাল নাম্বার যার অ্যালজেব্রিক ফর্ম আছে। অ্যালজেব্রিক ফর্ম বলতে বোঝানো হয় যে কোনো পলিনোমিয়ালের কোনো যদি ইরেশনাল নাম্বারকে কোনো পলিনোমিয়ালের কোনো রুট হিসাবে প্রকাশ করা যায়, তাহলে সেটাকে তোমার অ্যালজেব্রিক হয়েছে সেটা বলা যাবে। আর যদি না করা যায়, পলিনোমিয়াল রুট হিসাবে যদি ইরেশনাল নাম্বারটাকে না পাওয়া যায়, তাহলে সেটাকে ট্রান্সেন্ডেন্টাল বা তোমার তুরীয় সংখ্যা বলা হয়। যেমন পাই ই, এরা হচ্ছে তোমার পলিনোমিয়াল রুট থেকে আসেনি। এখানে তুমি যে কোনো সংখ্যা, যেমন তুমি x² সমান যদি 2 করো, এই একটা সিম্পল পলিনোমিয়াল থেকে তুমি √2 কে জেনারেট করতে পারবে। ঠিক আছে, প্লাস মাইনাস √2 পাবে, তাহলে এখান থেকে তুমি 60 জেনারেট করতে পারছো। এটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্মে আসছে। তো আর এই ট্রান্সেন্ডেন্টাল নাম্বারগুলো আসে না, তাহলে এইগুলো একটা ইরেশনাল নাম্বার, কিন্তু তোমার অ্যালজেব্রিক ফর্মে আসে না। তার মানে সবই ষাট ইরেশনাল নাম্বার, কিন্তু সব ইরেশনাল নাম্বার ষাট নয়। যেমন ই অ্যান্ড পাই, 2√3, তোমার 2 এর উপরে পাওয়ারে ইরেশনাল আছে, যেগুলো আমি এখানে আলোচনা থেকে বাইরে রেখেছি, এই জাতীয় সংখ্যাগুলো। আর কিছু এখানে আমি ষাটসের হচ্ছে টাইপস বলি, এর পরের যে আমরা প্রপার্টি পড়বো তার আগে কিছু ডেফিনেশন ক্রিয়েট করা দরকার, সেগুলো আমি বলবো। তো তার আগে এই রুলগুলো সমস্ত বুঝেছো কিনা সেটার একটা সিম্পল টেস্ট। খুবই সহজ, কিছুই নেই, যে এইটা শুধু দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যেটা mn/xy, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে ওই আর কিছু ওই দিকে তোমার ইন্ডিসেস আর ষাটসের আর কিছু বোঝার দরকার নেই। যে এইখানে যেগুলো ঘাতে থাকে, আমরা তো এভাবে ডিনোট করি, এরকম কিছু থাকলে এটাকে বোঝা হয় 1/3। এই যে এখানে এটাকে nth অর্ডার ষাটসও বলা হয়। কেন nth অর্ডারটা আসছে বুঝতেই পারছো, ওই পলিনোমিয়াল থেকে। পলিনোমিয়ালে আমরা ওই অর্ডারটা ইউজ করি। তাহলে এইরকম, তো xyটা নিচে চলে আসবে, এখানে এই যে নিচে আছে, আর mnটা তো একটু আগে ইন্ডিসেসে দেখলে এটা উপরে আছে, এটা তো কমন, এটা তো কোনো অসুবিধা নেই। তাহলে এইটা যদি বুঝতে থাকো, তাহলে এখানের মোটামুটি এই দুটো স্লাইডের হচ্ছে কাজ শেষ। এবার আমরা ষাটসের কিছু আমি ডেফিনেশন জাস্ট মুখে বলবো, এখানে আমি বলবো, মানে আমি কোনো লিখবো না, জাস্ট শুনে রাখো, মনে থাকলে ভালো, না মনে থাকলেও কিছু এসে যায় না। সেটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে ষাটস হচ্ছে পিওর ষাটস আর মিক্সড ষাটস। পিওর হচ্ছে আর মিক্সড। পিওর ষাটস কি? যদি ষাটসের কোনো ইরেশনাল পার্ট তার সঙ্গে গুণ হয়, এই রেশনাল পার্ট যদি গুণ না হয়ে থাকে, √3 ধরে নাও, এরকম 6, এখানে 5⁴ এরকম হয়ে আছে, এগুলো পিওর, এর সঙ্গে কিছু গুণ হয়ে নেই। এর সঙ্গে যদি আমি 7√3 করে দিই, 7 গুণ করে দিই, এটাকে বলে মিক্সড। এদেরকে অনেক সময় এই দুটোকে পিওর মিক্স, দুটোকে একসঙ্গে সিম্পল ষাটস বলা হয়। কেন বলা হয়? তার কারণ আছে, কারণ আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড ষাটস। কম্পাউন্ড ষাটসটা কি? যদি আমার ষাটসের সঙ্গে, এই সিম্পল ষাটসের সঙ্গে যদি কিছু রেশনাল পার্ট যোগ বিয়োগ হয়ে থাকে, মানে এরকম ফর্মে যদি থাকে, এগুলো হচ্ছে কম্পাউন্ড। একাধিক টার্ম আছে, তোমার দুটো টার্ম থাকতে পারে। এই দুটো যখন টার্ম থাকে, দুটো তোমার যদি সিম্পল ষাটের যোগ বিয়োগ হয়ে থাকে, অথবা একটা রেশনাল পার্ট আছে, একটা হচ্ছে ইরেশনাল পার্ট আছে, মানে ষাট পার্ট আছে, সেটাকেও তোমার হচ্ছে বাইনোমিয়াল ষাট বলা হয়। বাইনোমিয়াল ষাট বলা হয়। কিরকম? এরকম বলতে পারো। আবার
এরকমও বলতে পারো, কোনো অসুবিধা, এখানে মাইনাস হতে পারে, কিছু এসে যায় না। তো এইটা বলা হয়। তো এইটার আবার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় বাইনোমিয়াল কোয়াড্রেটিক সার্ট। যখন একটা পার্ট ডেফিনেটলি রেশনাল হয় আর একটা পার্ট ডেফিনেটলি সার্ট হয়, তাহলে সেটাকে বলে বাইনোমিয়াল কোয়াড্রেটিক সার্ট। তো আমরা যাবতীয় সমস্ত আলোচনা স্কুল লেভেলে করেছি, মনে করো যে সবই অ্যাকচুয়ালি আমরা বাইনোমিয়াল কোয়াড্রেটিক সার্ট করেছি, কারণ সেখানে একটা কনসেপ্ট ছিল কনজুগেট। এই জিনিসগুলো সমস্ত আমরা বাইনোমিয়াল কোয়াড্রেটিক সার্টের এগেনস্টে করে এসেছি এতদিন। তো দেখবো সেই রকম কিছু প্রপার্টি আমরা আবার দেখবো। তো কনজুগেটটা দেখার আগে এখানে দেখো আরো 3-4টে প্রপার্টি আছে, সেটা একটু বলে নিই। দেখো ইকুয়ালিটি অফ সার্টস, এটা হচ্ছে কি, এটা তো জানো যে এটা তোমার এরকম যদি বাইনোমিয়াল কোয়াড্রেটিক ফর্ম থাকে এরকম, তাদের মূলত পার্টটা আর অমূলত পার্টটা পরস্পরের সঙ্গে সমান হয়। মূলত পার্টের সঙ্গে সমান হবে, অমূলত পার্টের সঙ্গে সমান হবে। তার মানে পাবো আমরা এ সমান সি আর বি সমান ডি। তো এইগুলো পাবো, এটাকে ইকুয়ালিটি অফ সার্ট বলা হয়। রেশনালাইজেশন করা কাকে বলা হয়? রেশনালের নাম শুনেই বুঝতে পারছো যে রেশনালাইজেশন, তার মানে কোনো ইরেশনাল নাম্বারকে রেশনালাইজ করা হবে। রেশনাল নাম্বারকে তো আর রেশনাল করার দরকার নেই, ইরেশনাল নাম্বারকে রেশনাল করা হবে। মানে বোঝাই যাচ্ছে যে √3 ধরো একটা ইরেশনাল নাম্বার আছে, এটাকে আমরা কি দিয়ে গুণ করলে এটাকে আমরা রেশনাল করতে পারি, বা কি করলে এটাকে আমরা সেটা রেশনাল করতে, √3 ধরো গুণ করে দিলাম, তাহলে এটা তো 3 হয়ে গেল, এটা একটা রেশনাল নাম্বার হয়ে গেল, মূলদ সংখ্যা হয়ে গেল। তো এইটাকেই বলা হয় রেশনালাইজিং ফ্যাক্টর, যে কোনো সংখ্যাকে, কোনো ইরেশনাল নাম্বারকে যে সংখ্যা দিয়ে গুণ করে না ভাগ গুণ করা হয় বলা হয়। কারণ ভাগটাকে তো আমরা এর আগেই শিখেছি যে আমরা নিচে থাকলে সেটাকে আমরা সবসময় হর নিরসন করে উপরে তুলে নিতে পারি, স্কুলে শিখেছি। নিচে আমরা কখনো করণী লিখি না হরে, আমরা সবসময় লবে করণী লিখি, তাহলে আমরা গুণ, ওই জন্য বলছি সুবিধার জন্য যে গুণ। তাহলে কোনো ইরেশনাল নাম্বারকে যদি আরেকটা ইরেশনাল নাম্বার দিয়ে গুণ করে রেশনালে পরিণত করা, তাহলে একে অপরে তাহলে রেশনালাইজিং ফ্যাক্টর বলা হয়, এটারও রেশনাল ফ্যাক্টর হবে। এখান থেকে একটা ব্যাপার বুঝতে পারছো যে আমি তো বলেছি রেশনালে কনভার্ট হবে, তো ভ্যালু কত আসতে হবে এরকম কিছু ব্যাপার নেই। তাহলে আমার রেশনালাইজিং ফ্যাক্টর ইনফাইনাইট হতে পারে, মানে অসংখ্য হতে পারে। ধরো আমি এখানে 2 দিয়ে যদি গুণ করতাম তাহলে এটা কত আসতো, এটা 6 আসতো। বা আমি এর সঙ্গে যদি √3/7 গুণ করতাম তাহলে এটা কত, 3/7 আসতো। তো এরকম যদি আসতো তার মানে অসংখ্য মান হতে পারে। তো এই আর কি রেশনাল ফ্যাক্টরই একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কনজুগেট। কনজুগেটে কি বলা হয়, যে এরকম যদি তোমার একটা বাইনোমিয়াল কোয়াড্রেটিক থাকে, বা তোমার পিওরও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তো তার হচ্ছে সাইন অমূলত পার্টটা সাইনটা চেঞ্জ করে যে রাশিটা আছে সেইটাকে বলা হয় তার কনজুগেট। অনুবন্ধী রাশি বা প্রতিবন্ধী রাশি, তোমার বাংলায় বলা অনুবন্ধী রাশি। তো এরকম বলা হয়। তার মানে এটা √বিটা, এটা যদি থাকতো, এ যদি 0 হতো তাহলে এটা মাইনাস হতো, বা এটা তোমার প্লাস হলো, এটারও এ কনজুগেট, এটা যদি থাকতো এটাও কনজুগেট। তাহলে এই কনজুগেটের একটা প্রপার্টি আছে কি, এদের দুটোকে যদি গুণ করো দেখো কি হবে, এটা বেসিক্যালি তোমার রেশনাল সংখ্যা দিয়ে দেবে, a² - b² ফর্মুলা পড়ে রেশনাল সংখ্যা হয়ে যাবে। তার মানে এটাও কনজুগেটও একটা হচ্ছে রেশনালাইজিং ফ্যাক্টর। কিন্তু তার মানে এখান থেকে একটা কথা বলা যায় যে সব কনজুগেটই রেশনালাইজিং ফ্যাক্টর, কিন্তু সব রেশনাল ফ্যাক্টর কনজুগেট নয়। এখানেই যদি এইটাকে ঘুরিয়ে দিতাম, √b - a করতাম, তাহলেও তো গুণ করে তোমার আসতো, এখানে মাইনাস কমন চলে আসতো, এটা b - a² আসতো, এরকম রাশি আসতো, তাতেও এটা তোমার রেশনালাইজিং হচ্ছে, এটা তাতেও তুমি মূলত পাচ্ছ, কিন্তু সেটাকে তুমি আর কনজুগেট বলতে পারছো না। আর এখান থেকে তো তুমি দেখেই বুঝতে পারছো, এখানে তো -3 নেওয়ার কোনো গল্পই ছিল না, এটা তো সুতরাং √3, তো আমি আরেকটা √3 দিয়ে গুণ করেছি। তো যাই হোক, এই দুটো তাহলে বোঝা গেল রেশনাল ফ্যাক্টর থেকে। প্রিভিয়াস ইয়ারে একদম ডাইরেক্ট কোশ্চেন এসছে, আমরা একটা কোশ্চেনও দেখবো এখন। তার আগে আমরা একবার স্কোয়ার রুটটা বলে নিই, একটু ক্লিয়ার করে নিই এখানটা। স্কোয়ার রুট বেসিক্যালি আমাদের এখানে স্কোয়ার রুট করতে হবে না, 10th সিলেবাসের মধ্যে তোমাদের স্কোয়ার রুট আলাদা করে ওরকম ভাবে করতে দেয় না, তো আমাদেরকে অঙ্কের মধ্যে থাকে যেখানে আমাদেরকে অ্যাকচুয়ালি আবার স্কোয়ার রুটটা করতে হয়। তো আমরা স্কোয়ার রুট কি করি, দুটো মেথডে বই খুলে দেখতে পারো যে দুটো মেথডে স্কোয়ার রুট করা হতো। 11-এ যদি বই খুলে দেখো দুটো মেথডে স্কোয়ার রুট করা হতো, একটা হচ্ছে ফর্মাল মেথড, একটা হচ্ছে ইন্সপেকশন মেথড। তো আমরা ফর্মাল মেথড অ্যাকচুয়ালি ভুলেই গেছি, দীর্ঘদিন না করে করে আমরা ইন্সপেকশন মেথডই করি, এবং প্রতিযোগিতা পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে অবশ্যই ইন্সপেকশন মেথডই করব। ধরো এরকম একটা রাশি আছে, আমি এইগুলো নিয়ে বেশি কিছু বলবো না,
জাস্ট করে দেবো, যে শুধু কিভাবে ভাঙতে হয় সেটা আমি বলবো। তো এরকম তো ডাইরেক্ট বিশেষ কিছু অঙ্ক পান, আর খুব সিম্পলি পড়ে পরীক্ষায়, যেগুলোকে আমাদের স্কোয়ার রুট করতে লাগে, আর সেগুলো একটু পরেই আমরা দেখব। তাহলে এখানে দেখো আমরা এটাকে কি করব, আমরা a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা এটাকে ভাঙার চেষ্টা করব। তো এটা মানে বেসিক্যালি কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab। তার মানে এই 2ab পোর্শনটাকে আমার একটু আইডেন্টিফাই করা দরকার, কোনটা থেকে আসতে পারে। এখানটাকে যদি ধরো আমি এরকম লিখি, তাহলে এইটাকে আমি যদি গুছিয়ে লিখি এইদিকে, এইটাকে আমি 3 লিখলাম, 3 আছে, এটা 2, এটাকে আমি a বললাম, এটাকে যদি আমি b বলি, তাহলে আমার a স্কোয়ার প্লাস √2 এটাকে নিয়ে নেব, কারণ 2 আছে এখানে, এখানে √2 আছে, তাহলে স্কোয়ার। দেখো এটাই তো বেসিক্যালি 9 আর 2 11 আসছে, তার মানে বেসিক্যালি এটা 3 প্লাস √2 হোল স্কোয়ার। তার মানে এর স্কোয়ার রুট কত, 11 প্লাস 6√2 এর স্কোয়ার রুট হবে 3 প্লাস √2, এটা যেহেতু পজিটিভ টার্ম, সুতরাং আমরা পজিটিভ টার্মটা শুধু পজিটিভ স্কোয়ার রুটটা নেবো, তাহলে 3 প্লাস √2। এভাবে বর্গমূল করতে হয়। আবার একরকম থাকতে পারে, ধরো এরকম টার্ম দেওয়া আছে 5 প্লাস 2√6, মানে একটা রেশনাল হবে, দুটোই ইরেশনাল আসবে। এটাতেও তুমি দেখে বুঝতে পারছো যে এটাকে বেসিক্যালি √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, আর এদিকে 2√3√2, এভাবে লিখলে বেসিক্যালি √3 প্লাস √2 স্কোয়ার আসবে, বড়টাকে বাঁ দিকে লেখা হয় সাধারণত, এটাকে স্কোয়ার, সুতরাং এটাকে রুট করলে √3 প্লাস √2 আসবে, এটা যে স্কোয়ার রুটটা হবে, পজিটিভ স্কোয়ার রুটটা। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে আমি এই বেসিক্যালি √3 রুটটাকে কোথা থেকে আইডেন্টিফাই করছি, এই পোর্শনটা থেকে, এই যে বললাম 2ab থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বেসিক্যালি এখানে তো তোমার একটা তো মূলোৎপাদ থাকবেই, এই অমূলোৎপাদ থাকবে, ষাটটা তো থাকবে করণীটা, তো সেই জায়গাটা শুধু রাখতে হবে। যদি এটাকে ফ্যাক্টরে ভাঙা হয় তাহলে তোমাকে ফ্যাক্টর দিয়ে ভাঙতে হবে, যদি একটা থাকে মানে এটা প্রাইম নাম্বার থেকে কে আর ভাঙতে না পারো, তাহলে তোমাকে বুঝতে হবে যে এইখানটায় ভাঙতে হবে। আর অনেক সময় দুটো মিক্সও পড়তে পারে, তো এখানে তো বর্গমূল বের করার কোনো অঙ্ক তো পড়বে না, তো কিছু ক্রিটিক্যাল থাকবে না। এই তাহলে স্কোয়ার রুট গেল। এবার আমরা রাসায়নিক ফ্যাক্টরের যে অঙ্কটা বলছিলাম সেটা একটু দেখে নিই। খুবই সিম্পল, একটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। দেখো 3√3 জাস্ট রেশনাল ফ্যাক্টর চেয়েছে, তো অপশনগুলো এতই ফালতু যে এটা তো অমূলদ সংখ্যা আছে, তাহলে একে তো মূলদে করতে গেলে অবশ্যই অমূলদ লাগবে, সুতরাং এইটাই, অন্যগুলো ভাবার কিছু দরকার নেই। √3 গুণ করলে 9 আসবে, তাহলে তোমার রেশনাল ফ্যাক্টর হচ্ছে √3। ঠিক আছে, এই গেল প্রপার্টিজ অফ শার্টস। মোটামুটি ইন্ডেসেস আর শার্টসের বেসিক্যালি রুলগুলো বুঝলে একইভাবে কীভাবে করে, শুধু একটু ব্যাপার খেয়াল রাখতে হয়, যে যেমন করণীর সময় বললাম যে এ ভ্যালুটা সেটা কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে কমপ্লেক্স নাম্বার জেনারেট করে দিতে পারে, মানে a⁴1/n, এটা যদি নেগেটিভ হয়ে যায়, এটা যদি তোমার অড চলে আসে ইভেনের বদলে, তাহলে এটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিতে পারে, তো সেইগুলোকে অ্যাভয়েড করতে হয়। ওগুলো সব থিওরিটিক্যাল ব্যাপার, পরীক্ষার সঙ্গে কিছু এসে যায় না। আর একটা ব্যাপার, যে এইগুলো তুমি যদি আরেকটু ডিটেলে জানতে চাও, যে এই যেসব বললাম কোয়াড্রেটিক, তোমার বাইনোমিয়াল, অমুক তমুক, পিওর মিক্সড, তারপর সূচকের রুলগুলোর ডেফিনেশন, বা a⁴ কেন ডিফাইন করা হয়, কেন কি প্রবলেম আছে, বা ওই যে ওইখানে যে সমস্ত কনসেপ্ট এই তোমার হচ্ছে কনস্ট্যান্ট রেখেছি এ বি আর mn এর উপরে, সেগুলো কেন, এইটা হচ্ছে ক্লাস 11-এর একটা বই আছে, সেই বইটা তোমরা দেখতে পারো। ওই বইটা গুগল বুকসে আছে, ওটা তো পিডিএফ সেরকম নয়, পিডিএফ কোথা থেকে থাকবে, তো ওটা যদি কারো কাছে থাকে সেটা দেখতে পারো। সেই বইটা হচ্ছে বলছি, বইটা হচ্ছে রুডিমেন্টস অফ ম্যাথামেটিক্স ভলিউম 1, ক্লাস 11-এর জন্যে, রুডিমেন্টস অফ ম্যাথামেটিক্স ভলিউম 1। ঠিক আছে, ক্লাস 11-এর জন্য। এর হচ্ছে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে প্লিজ ওই দুটো চ্যাপ্টার, বিশেষ করে যাদের যদি নাম্বার সিস্টেম অসুবিধা থাকে, তারা প্রথমে 3টে চ্যাপ্টার, নাম্বার সিস্টেম আর ইন্ডিসেস অ্যান্ড শার্টস, এইটা পড়ে নেবে। আর যারা এগুলো জানো তারাও ওই বইটা একবার দেখতে পারো, খুবই ভালো বই, অনেকে হয়তো পড়েওছো, স্কুলে এখন বেরোয় কিনা আমি জানি না, আমাদের সময় তো ছিল, খুবই ভালো বই। তো এইটার হচ্ছে ওইখানে পড়লে অনেক কিছু জিনিস জানতে পারবে, কত অ্যাম্বিগুইটি আছে যেগুলো আমি এখানে এড়িয়ে গেলাম, তো সেগুলো বুঝতে পারবে, যে আরও ডিটেলে জানতে পারবে। যাদের জানতে ওখানে আগ্রহ আছে তা ওগুলো দেখতে পারে, আর যাদের ওইগুলো ফার্দার টেনশনের দরকার নেই, ওগুলো না, তারা ছেড়ে দেবে, ওগুলো ভাবার দরকার নেই। তো আমরা প্রপার্টিজ অফ শার্টস দেখলাম, এবারে আমরা কিছু এদের অ্যাপ্রক্সিমেশন ভ্যালু দেখব।
দেখো এইখানে কিছু ভ্যালু জাস্ট লিপিবদ্ধ করে রেখেছি, এগুলোকে মনে রাখার কিছু দরকার নেই, মুখস্থ করার দরকার নেই সেরকমভাবে। এগুলো তো জাস্ট √3টা তো এতদিনে জেনেই গেছো, ট্রিগনোমেট্রিতে খুব কাজে লাগে। √2টাও কি অঙ্ক করে করে হয়ে গেছে 1.414 √5টা দেখে রাখো 2.2 সামথিং 2.6 আর √10, এটা তো গেস করাই যায়। দেখো 3 স্কোয়ার 9, তাহলে √10, 9-এর রুট যদি 3 হয় তাহলে 10 একটু বেশি হবে, এইভাবেই বুঝতে পারো। 4-এর এখানে 4-এর সাথে 5-এর তুলনা করতে পারো। তো এইগুলো একটু দেখে রাখো, এইগুলো বিশেষ করে এই দুটো কাজে লাগে। তো দেখো যে এই অ্যাপ্রক্সিমেশন দিয়ে আমরা যখন প্রবলেমস করবো, সেখানে অ্যাপ্রক্সিমেশন দিয়ে কী করে অঙ্ককে সলভ করা যায় সার্চ চ্যাপ্টারে, সেটা আমরা দেখব। এখানে আমরা অবশ্য একটা প্রবলেম দেখে নেব। দেখো এখানে একটা এইটাকে সিম্পলিফাই করে কোনটা হবে সেটা বার করতে বলেছে। তো এটা তো সহজে সিম্পলিফাই হয়ে যাবে, সেটা তো একটু পরেই করছি, দেখেও বোঝা যাচ্ছে যদিও। তো আমরা দেখি যে এটা যদি আমরা অ্যাপ্রক্সিমেশন লাগাতাম তাহলে আমরা কিভাবে উত্তরটা বের করতে পারি, সেটার আমরা একটা স্মল হিন্ট দিচ্ছি। বড় বড় অঙ্কগুলো যেগুলো অ্যাপ্রক্সিমেশনে করব, সেগুলো তো প্রবলেমস আমি দেখবো বলেইছি। তো এখানে দেখো যে আমরা লজিকটা কিভাবে অ্যাপ্লাই করব। দেখো √8 এটার মান তোমার কত আসবে, তুমি 2.7 সামথিং এরকম আসবে, 9-এর থেকে কম, মানে 2.8 তুমি ধরে নাও, এরকম টাইপের একটা কিছু অ্যাপ্রক্সিমেট মান ধরে নাও। তুমি আরও ধরতে পারো যে তুমি 2√2 গুণ করতে পারো, সেখান থেকে 2.414, তাহলে 828 এরকম বলতে পারো। এত কিছু ভাবার দরকার নেই, 2.7 ধরো 2.8 ধরো, কিছু এসে যায় না বেশিরভাগ অঙ্কেই। তো আর এখান থেকে আসছে তোমার 2 বিয়োগ হবে, এখান থেকে আসছে 1.4 বিয়োগ। এবার তুমি এখান থেকে দেখো, তো এই দুটো দিকে ফোকাস করো, এই দুটোর তো ভ্যালু এটার থেকে বেশি, এই দুটোর মানে সমষ্টির ভ্যালুটা এর থেকে বেশি, তার মানে উত্তর অবশ্যই নেগেটিভ হবে। তো এটা নেগেটিভ নয়, এটা নেগেটিভ নয়, কেটে গেল। এটা দেখো -2, এটা -2 আছে। এখান থেকে তুমি বুঝতেই পারছো এইখানে দুটো টার্ম তোমার সার্জ আছে, মানে ইরেশনাল আছে, সেখান থেকে শুধু একটা টার্ম তোমার রেশনাল দিয়েছো। তো যোগ বিয়োগ করে যে টার্মটা বেরোবে আলটিমেটলি সেখানে তোমার ডেসিমেল পার্টটা যাবে কোথায়, ডেসিমেল পার্ট তো অবশ্যই থাকবে। আর এমনিও তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে, এখান থেকে তুমি যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাচ্ছ তুমি 2.8 - 0.6 এরকম আসছে, 0.5 বা 0.6 তুমি যাই বলো, যে ভ্যালুটা আসছে এটা তো আমি ট্রাঙ্কেট করেছি কারণ এদিকে তো অনেক ভ্যালু আছে। তো এইটা আসছে, সেটা তো -2 ডেফিনেটলি নয়, এটা তো একদমই মানে দেখেই বোঝা যাচ্ছে এটা নয়, সুতরাং এটাও কেটে গেল। সুতরাং এটা উত্তর 2-এরটা। এমনি তো কষলেই দেখতে পাচ্ছ 2√2 - 2 আর -2, তাহলে √2 - 2 এমনি সিম্পলিফাই করলে মুখে মুখে এমনি হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি সিম্পলিফাই করার আগে এই লজিকটা বোঝার চেষ্টা করো, এই জিনিসটা, এই অ্যাপ্রক্সিমেশনটা বোঝার চেষ্টা করো, যে এরকম অ্যাপ্রক্সিমেট ভ্যালু করে এরকম অঙ্ক করতে হবে। এরকম কিছু তুমি সিম্পল এক্সারসাইজ দেখো, যে কোনো চ্যাপ্টারের শুরুতেই এরকম সিম্পল এক্সারসাইজ থাকে, সেখানে তুমি এরকম অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো লাগিয়ে দেখো। প্রবলেমস আর ট্রিকি প্রবলেমসের ভিডিও তো আমরা একটু পরে আপলোড হবে। তো ইন দ্য মিন টাইম তুমি কিছু এরকম দেখো, এই ভ্যালুগুলো বসিয়ে অঙ্কগুলোকে চেষ্টা করো, ঠিক আছে? অঙ্কটা দেরি লাগুক, কি করে করতে হবে, কোন অঙ্কে অ্যাপ্রোচ করব, কোন অঙ্কে আমরা অ্যাপ্রক্সিমেশন লাগাবো না, আমি ডিটেল প্রবলেমসে বলবো, প্রবলেমসের ভিডিওতে আমি ডিটেলে বলবো। কিন্তু ইন দ্য মিন টাইম এরকম বসিয়ে, যেগুলো যদি হাতের কাছে যদি কিছু করণীর অঙ্ক থাকে, সেখানে তুমি বসিয়ে ভাবার চেষ্টা করো যে কিটা হতে উত্তর হতে পারে। এই জিনিসটা খুবই মানে ইউজফুল অ্যাপ্রক্সিমেশন করাটার। আর তোমার হচ্ছে এইটা তোমার অনেক অনেক জায়গাতেই কাজে দেবে, শুধু এখানে নয়, অ্যালজেব্রার অঙ্কেও তোমার কাজে দেবে। শুধু সার্টসের যেই ভ্যালুগুলো ওখানেও বলেছিলাম তো, যে অ্যালজেব্রায় তো তোমার কিছু এরকম সার্টস দিয়ে অঙ্ক থাকে, তো সেখানে এইসব জিনিস কাজে দেবে। তো এই অ্যাপ্রক্সিমেশনটাই থাকে। এবার আমরা, এটা খুব অল্প জিনিসই এখানে বললাম, তো এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আর যে রেডিমেড যেগুলো তথ্য আছে সেগুলো আমরা দেখব। এইগুলো তো এই এই সেকশনটা মানে আমার করার আগে আমি দুবার ভাবছিলাম যে এইগুলোর উপর অলরেডি এত ভিডিও আর এত জায়গায় এতজন হচ্ছে এইগুলোর উপর অত্যাচার করে ফেলেছে যে এই অঙ্কগুলোকে আর মানে সলিউশন করা নেই। এগুলো এতদিনে মনে হয় এগুলো মানে খুবই গুলে যাকে বলে ঘোল খাওয়া হয়ে গেছে। তো আমি তবু এখানে আমি তবু এই অঙ্কগুলোকে আমি কিছু অন্য লজিকে ব্যাখ্যা করব, এবং সেই লজিকগুলোর ইউজ করে আমরা কি অন্য ধরনের অঙ্ক জেনারেট করতে পারি সেটা আমরা দেখব। সেরকম অঙ্ক অবশ্য প্রিভিয়াস ইয়ারে আসেনি, বলা তো যায় না, এসেও যেতে পারে। তো তার আগে এটার মান আগে আমি একবার দেখিয়ে দিই যে কি আসে, আমি লিখেই রেখেছি অলরেডি করে, যে এরকম আসে। এইটার ভ্যালুটা এখানে যখন প্লাস থাকে, তার মানে √, বেসিক্যালি 4x + 1/2, এটা পজিটিভের জন্য আসে, আর মাইনাসের জন্য এখানটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে? সেটা এখানে প্লাস মাইনাস করে আমি একবারে লিখে রেখেছি দুটোর জন্যে।
তো এটা কি করে আসে সেইটাও অবশ্যই জেনে রেখেছো, শ্রীধর আচার্যর যে ফর্মুলা আছে সেখান দিয়ে এটাকে প্রমাণ করা যায়। এবার আমরা করে দেখি, সবাই যখন মার্কেটে করছে আমি একটু করে নিই। এরকম থাকে বেসিক্যালি কি করেছো, এটা তো স্কুলেই ছিল এটা, এই অঙ্কগুলো বেসিক্যালি কি করতে হয়, এখানে ওয়াই স্কোয়ার করলে এক্স প্লাস এদিকটা আছে তোমার ওয়াই দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাহলে এই দিকে তোমার চলে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স ইজিক্যাল টু এই মাইনাস এক্স ইজিক্যাল টু 0। তাহলে শ্রীধর আচার্য তোমার ফর্মুলায় লাগালে এখানে রুট সমান এটা কত আসবে, এখানে তোমার আসবে মাইনাস, এটা মাইনাস ও মাইনাস বি, তার মানে এখানটা পজিটিভ আসবে 1। মাইনাসটা তো আমরা নেবো না, কারণ এগুলো এটার টার্ম পজিটিভ আসবে, এগুলো রুটের ভিতরে এগুলো নেগেটিভ আসার কোনো চান্স নেই, সুতরাং এটা আমরা শুধু পজিটিভ নেবো। আর এখানে এটা কি আসে তোমার, বেসিক্যালি আমরা এ স্কোয়ার যে ফর্মুলাটা থাকে সেটা কি আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2 এইটা আসে। এখানে তুমি এখানে আসছে, এখানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে লেখা, এটা তুমি এখানটা মাইনাস আছে, এটা মাইনাস এক্স আছে, তাহলে এখানে 4x চলে আসবে আর নিচে 2, তাহলে বেসিক্যালি দেখতে পাচ্ছ 1 প্লাস রুট ওভার 1 প্লাস 4x/2, আমি এটাকে একটু ঘুরিয়ে লিখেছি 4x প্লাস 1 এদিকে লিখেছি, তো এইটা। আর মাইনাসের জন্য সিমিলার, এখানে তাহলে মাইনাসটা চলে আসবে, মাইনাস চলে আসবে, এখানে 1 এর জায়গায় এখানটা মাইনাস চলে আসবে, এই যে এই মাইনাসটা যেটা এখানে করছি এখানটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা মাইনাস আসবে। তো এইভাবে আমি ঘুরিয়ে লিখেছি। তো এটা গেল প্রমাণ, খুবই সহজ। এরকম অঙ্ক যে প্রিভিয়াস ইয়ারে এরকম এই ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি সেরকম অঙ্ক আসেনি, আমার তো আসেনি বলেই মনে হয়, আমি বই দেখলাম তো এরকম অঙ্ক আসেনি। তো আমি এর একটা তবু ভ্যালু ক্যালকুলেট করি যে কীরকম আসবে, দেখো তার মানে আমি একটা কিছু ভ্যালু নিই না, সিম্পল কত নিই, 5 নিই, তাহলে বেসিক্যালি ভ্যালুটা কত আসবে, এইটার এরকম চলছে ইনফাইনাইট অবধি, তাহলে এটা 20 প্লাস 1, এখানে প্লাস আছে 1, তাহলে প্লাস নেবো 2, তাহলে বেসিক্যালি রুট 21 প্লাস 2 এরকম আসবে। আচ্ছা এখানে যদি 6 নিই তাহলে দেখা যাক কি হয়, সেটা তো জানো অলরেডি, মানে মনে মনে হচ্ছে এটা 3 হবে, কেন আমি বলছি না এখনো, সেটা আমরা একটু পরেই বলবো। তো এখানে কত আসবে তোমার 4 6 24 আর প্লাস 1 প্লাস 1/2, তাহলে এখানে 25 5 বেরোবে, উপর আছে তাহলে 5 প্লাস 1/2, তার মানে এখানে 6/2, তার মানে 3 উত্তর হবে, এটার বেলায় 3 হবে, আর এটার বেলায় 3 হলো, আর এটার বেলায় এরকম রুট হলো, ঠিক আছে, সেটা আমরা পরের স্যালারি বলবো। তাহলে এটা তো বুঝলে, এখানে শুধু জাস্ট এটা মাইনাস হবে। আমরা পরের প্রবলেমটা দেখি এইটার উপর বেস করে। এখানে দেখো যখন এই রাশিগুলোকে যখন এই একটু আগেই দেখলে যে একটার বেলা ওরকম তোমার সিম্পল রেশনাল নাম্বার এলো আর একটার বেলা ইরেশনাল নাম্বার এলো, সেটা একটু ব্যাপারটা খেয়াল করলেই বুঝতে পারবে যে এইখানে এইটাকে আমরা যদি দুটো পরপর সংখ্যার গুণফলে ভাঙতে পারি, এইটার কেসে উত্তর হবে বড়টা n+1, আর এইটার কেসে যখন বিয়োগ থাকে তখন ছোট ফ্যাক্টরটা গুণ হবে, ডিফারেন্সটা এক হতে হবে। দুটো পরপর সংখ্যার গুণফলের আকারে যদি ভাঙতে পারি, তাহলে এটা যদি 3 4 হয়, এটা থেকে উত্তর কত 4 আসবে, আর এইটা থেকে উত্তর কত আসবে, এটা থেকে উত্তর তোমার আসবে n, মানে এটা 3, এটা আসবে। এটাও তুমি শ্রীধর আচার্যের ওই ফর্মুলায় বসালেই তোমার হচ্ছে হয়ে যাবে, ডাইরেক্ট করতে পারো, অথবা শ্রীধর আচার্যের ফর্মুলাতেই বসাতে পারো, ডাইরেক্ট হয়ে যাবে, সেটা আর বলছি না, এগুলো অতিরিক্ত বলা হয়ে গেছে, এই অঙ্কগুলো অনেক হয়ে গেছে আর এটা সবাই জেনে গেছে, আর এগুলো নিয়ে বলে কিছু লাভ নেই। আমি শুধু এর উপর আরেকটা লজিক বলছি, সেটা দেখো, যেটা বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো যে এই অঙ্কটাতেই এরকম, এই অঙ্কটা যখন আমি বোঝাচ্ছিলাম, যখনই নর্মালি এই অঙ্কগুলো কেউ বোঝায় তোমাকে তখন এরকম করে ক্যালকুলেশন করে বোঝায়, কিন্তু আমি আগেও বলেছি যে আমরা এটা স্কুল লেভেল আর কম্পিটিটিভ লেভেলের অঙ্কের মধ্যে একটাই তফাৎ আছে কোয়েশ্চেনে, যে এখানে এই 4টে অপশান দেওয়া আছে, যেটা স্কুলে ছিল না। স্কুলে ওই জন্য আমাদেরকে ওই রকম ওয়াই ধরে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে ছিল, এখানে যখন আমরা অপশান দেওয়া আছে এই অঙ্কটায় অপশান দিয়ে আমি কি করে ভাবতে পারি, দেখো ওইভাবে যেটা তুমি এইটা কেউ যদি মনে রাখে, আমি এইখানে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই আজকে, সেটা হচ্ছে আমি লজিক আর টেকনিকের মধ্যে কি তফাৎ।
সেটা আমি বলতে চাই। সেটা দেখো যে এইটা যে মনে রাখে সেটা হচ্ছে সে সলিউশন করতে জানে, যে ওটাকে n+n+1 পরপর ভাঙতে পারে, এইটা দিয়ে অঙ্কটা করতে পারে, সে টেকনিকটা জানে। আর এবার আমি যেটা এখানে বলবো সেটা হচ্ছে সে লজিকটাও বুঝতে পারে। লজিকটা দেখো যে এখানে √12 প্লাস একটা √12 রিপিটিং টার্ম আছে, তার মানে হোয়াট এভার এই রাশিটার যে মান আসে এই জায়গাটাতেই তো আমরা ওয়াই ধরে এটাকে ওয়াই বসাচ্ছিলাম। তাহলে এখান থেকে দেখো অপশনের মধ্যে কোনটা বসালে এইটার সঙ্গে যোগ করার পর তার হচ্ছে আমরা বর্গমূল অ্যাকচুয়ালি করতে পারবো, সেটা একবার ভেবে দেখো। 3 যদি বসাই তাহলে এটা 15 আসছে, এখানটা যদি আমি 3 বসাতাম আমার বেসিক্যালি আমার কিন্তু আলটিমেটলি উত্তর 3 আসা উচিত ছিল, কারণ আমি তো 3 ধরেছি। এইটুকুটা আমি যদি 3 ধরি তাহলে আমি 12-র সঙ্গে 3 যোগ করে আবার 3 আসতে যাই, তাহলে সেটা হচ্ছে না। 4 বসালে দেখো √16 আসছে, এটাই তো 4, তার মানে আমি 4 ধরেছি এই পোর্শনটা যেখানে তোমার রুটগুলো রিপিটেশন হয়েছে। 4 যদি আমি পোর্শনটা বসিয়ে দিই তাহলে 12-র সঙ্গে যোগ হয়ে অটোমেটিক্যালি সেটা 16 দিয়ে 4 হয়ে যাচ্ছে। তার মানে আমাকে এর ভিতরে এমন রাশিটা ধরতে হবে যেটা একটা পূর্ণবর্গ রাশিতে ক্রিয়েট করে, তবেই হবে। এইটাই জাস্ট লজিক, এইটাই তফাৎ। জাস্ট যে করতে জানে, যে টেকনিকটা জানে, আর যে লজিকের জানে। আর আমার থ্রু আউট আগের ভিডিওতে গুলোও বুঝেছো যে যেখানে আমি প্রবলেমস আর কি প্রবলেমস ভিডিওতে করেছি সেখানে অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো আমি সলভ করেছি কোনো সেখানে টেকনিকটা ফলো করিনি, আমি সমস্ত লজিক্যাল অ্যানালাইসিস করেছি। টেকনিক তো তুমি যেখানে জায়গায় শিখতে পারবে, তুমি টেকনিক নিজেও ভাবতে পারবে, জাস্ট একদম এগিয়ে থাকতে পারে, সেটা আলাদা, সেগুলোও আমি বলেছি, তারও গুরুত্ব আছে অবশ্যই। আমি রেডিমেড ফ্যাক্টস আমিও কিছু ফলো করেছি, কিন্তু লজিকের গুরুত্বটা অনেক বেশি। লজিকটা বোঝো, অঙ্ক সিম্পল হতে পারে, অঙ্ক সলভ হয়ে যেতে পারে, কিন্তু তুমি যদি লজিকটা বোঝো তাহলে অনেক জায়গায় তোমার কাজে লাগবে। একটু পরেই আমরা এর পরের পেজে একটা অঙ্ক দেখবো যেখানে আমাদের এই লজিকগুলো কাজে লাগবে, নাহলে পরীক্ষায় ঘাবড়ে গিয়ে আর অঙ্কটাই হবে না। তো এখানে দেখো 6 দিয়ে হচ্ছে না, 2 দিয়ে হচ্ছে না, ঠিক আছে, এই লজিকটা বোঝা গেল। এবার আমরা একটা নতুন ধরনের প্রবলেম দেখব। এখানে দেখো যে ওই লজিকের দিয়েই এই অঙ্কগুলো তোমার কনসেপ্টটা কতটা ভাবে ক্লিয়ার হবে সেটা দেখো। যে এখানে 6 দেয়া আছে আর এই দিকে তোমার x দেয়া আছে, এখানে আননোন। এই অঙ্কটায় আমি তোমার যদি এরকম বলে দিতাম 30 + 30, এরকম করে 30-এর হয়ে আছে, এক্ষুনি তুমি বলে দিতে 6 উত্তর হবে। কেন? কারণ তুমি তো টেকনিক জানো যে এরকম যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে তুমি পরপর দুটো সংখ্যার গুণফলে ভেঙে নেবে, বড়টা পজিটিভ থাকলে বড়টা এখানে বসিয়ে দেবো, ব্যাস 6 উত্তর। ঠিক আছে, কিন্তু এই 30 যদি এরকম থাকে 30টা আমি কি করে গেস করব, সেই লজিকটা ভাবো। সেইটাই একটু আগে যেটা বলছিলাম যে তুমি অ্যাপ্রিসিয়েট করো যে এইটা সমান পুরোটা 6, তার মানে এইটা সমানও তো 6, তার মানে বেসিক এটা সমানও তো 6, তাহলে x + 6। দেখো কি x এর সঙ্গে 6 এর সঙ্গে কি যোগ করলে x কি হলে যেটা হচ্ছে তোমার রুট দেবে হচ্ছে 6, খুবই সিম্পল। এমনি তুমি এদিকে 36 বিয়োগ করে 30 করে দিতে পারো, কিন্তু আমি লজিকটা এদিক দিয়ে ভাবতে বলছি। 30 যদি তুমি এখানে বসাও তাহলে 6 যোগ করলে সেটা 36 আসবে, সেটা 6 দেবে, ঠিক আছে। তো একটু আগের অঙ্কেই বুঝলে যে ওভাবে তুমি যদি ভাবনাটা ভেবে রাখো, তুমি এই অঙ্কটাও যদি পড়ো, তোমার যদি আননোন কখনো হতো, তুমি যদি ওভাবে ভেবে রাখতে তাহলে এটা সলিউশন হতো। এই জন্যই বলছি যে যতই ট্রিভিয়াল অঙ্ক হোক সেটাকে কিছু আলাদাভাবে ভাবার চেষ্টা করো, তাহলে মানে তোমার অঙ্কগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, অনেক আননোন অঙ্কও সলভ হয়ে যাবে। তুমি জাস্ট ওইভাবে পড়ছো যে মানে ওই বস্তা পচা দীর্ঘদিনের একই টেকনিকে মানে ওই শেখাচ্ছে n × n+1 বা তোমার ওই ধরাচার্য, ওগুলো তো আছে থাক না, মানে তোমাকে নিজের আইডিয়াটা আর একটু বাড়াতে হবে। এরকম দেখো এটা নেগেটিভের জন্য এরকম কি হয়, আরে এই নেগেটিভ বলছি, তোমার এই পজিটিভ এখানে তুমি আরেক রকম কি হবে। সিমিলারলি এখানে 5-এ, এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, এখানেও 5-এ, তুমি বুঝতেই পারছো এটা যদি 20 হতো সেরকম ব্যাপারটা তুমি তো এভাবে ভাবতে পারো যে x + 5 আসবে, এই জায়গাটা পুরোটাই 5, তার মানে এখানটা যদি 20 হতো বেসিক্যালি টোটাল 25 আসতো, সেই 25-এর রুট হয়তো 5 বেরোবে, ঠিক আছে। এই লজিকটা বোঝার চেষ্টা করো। মাইনাসের জন্য করে দেখো সে একই রকম, এখানে বিয়োগ করে ভাবতে হবে, ঠিক আছে। তোমার যদি 7 থাকে তাহলে তোমার 49 থেকে 7 বিয়োগ 42 বসাতে হবে, এরকমভাবে করতে হবে 42। বা তোমার এইখানে তোমার যদি 5 থাকতো, এখানে যদি নেগেটিভ থাকতো তাহলে 30 হতো, 30 থেকে তোমার এরকম 6 বিয়োগ হতো, 30 থেকে 5 বিয়োগ হতো 25, 25 থেকে তুমি 5 পেতে রুট করে। তো সে যাই হোক, পজিটিভ নেগেটিভ তুমি যদি কনসেপ্টটা বুঝে থাকো, এইটা মানে এরকমও অঙ্ক পড়েনি কিন্তু পড়তে পারে। তো এই গেল তোমার এরকম যোগ বিয়োগের গেল, আর দুটো আছে গুণের, সেই দুটো একবার দেখে নিই। এগুলো আর কি প্রুফ করার আছে, সিম্পল তুমি বুঝতে পারতো যে এখানে তুমি যদি এইটাকে ওয়াই ধরে নিতে,
এটা তোমার রুট এক্স আসতো, এখানে তোমার আসতো এটা ওয়াই স্কোয়ার করলে এরকম এক্স ওয়াই আসতো, ওয়াই ওয়াই কেটে যেত, ওয়াই সমান এক্স আসতো। তার মানে বেসিক্যালি এই জায়গাটাই তোমার তো ওয়াই হতো পুরো আবার, তাহলে রুট এক্স ওয়াই সমান এদিকে ওয়াই আসতো, তাহলে ওইটা যেটা করছো সেটা ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই কেটে গিয়ে ওয়াই সমান এক্স আসতো। তাহলে এইভাবে যে তোমার টার্মগুলো এখানে থাকে ইনফাইনাইটে যখন এরকম গুণ হয়ে থাকে, যেটা বেস সেই বেসটাই হচ্ছে অ্যান্সার হয়, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, যখন এটা এন এর টার্ম অবধি হয় সেটা একটু দেখার, ওইটাই বেশি লাগে। এইটা তো উপরে, এটা তো খুবই ট্রিভিয়াল, এইটাই একটু বুঝতে লাগে যে এইটা কি এন এর টার্ম অবধি হলে রাশিটা এরকম দেখতে লাগে, এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এটা আমি দেখো দুটোর জন্য আগে করে দেখো, বুঝতে পারছো কিনা ব্যাপারটা। এক্স এটা মানে কি, এখানে হাফ হয়ে আছে, তার মানে বেসিক্যালি কি আছে, এটা 3/2, বাইরে হচ্ছে হাফ হয়ে আছে, তার মানে কি এক্স 3/4, তার মানে এক্স 4 মাইনাস 1/4, তো তাহলে এটা কত 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1/2 টু দি পাওয়ার 2, তিনটে নিয়ে করো দেখা এরকম ভাবেই চলে আসবে, তুমি পেয়ে যাবে। তো এইটাকে এভাবে লেখা যায়, এগুলো অ্যাকচুয়ালি ইন্ডাকশন দিয়ে প্রুভ করা যায়, তো এখানে আমি তো সব প্রুফে যাচ্ছি না, তো এটা মনে রাখো 2 টু দি এক্স এরকম এক্স টু দি পাওয়ারে এরকম পাওয়ারে আসে। এর একটা প্রবলেম দেখো, এরকম দুটোরই একটা একটা করে দেখো, এরকম √3 আছে, তাহলে এখানে কি বেস 3 আছে, ইনফাইনাইট অবধি গেছে, তাহলে উত্তর তোমার যেটা বেসে থাকে সেইটাই, এই প্রথমে রুল অনুযায়ী, তাহলে 2-এরটা উত্তর 3। আর ওইটারও একটা দেখো, এখানে দেখো শুধু এন টার্ম অবধি আছে, এখানে কটা আছে 5টা, তার মানে বেসিক্যালি আমি আসবে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 কত 32, 32 মাইনাস 1 হচ্ছে 31 বাই 32, কোনটা 4-এরটা, ঠিক আছে। এগুলো অপশন দেখেই হয়ে যাবে, ক্যালকুলেট করতে লাগবে না, এগুলো জাস্ট করে দেখাচ্ছি বলে অপশন দেখেই করে ফেলতে পারবে, ঠিক আছে। মোটামুটি তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টসের মধ্যে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলোকে আমি কভার করে দিলাম, সেখানে আমি যখন প্রবলেমস আর বেশি কিছু এখানে দেখবো না, আর যেখানে এখানে কিভাবে লজিকগুলোকে ভাবা দরকার, টেকনিকের সঙ্গে কি লজিকের তফাৎ সেইটাও বললাম। এবার শুধু আমরা একটা রেডিমেড ফ্যাক্টস হচ্ছে সার্টসের দেখব। সেটা হচ্ছে দেখো যে এটা আমি লিখেছি একটা, এক্স সমান যদি √3/2 হয় তাহলে এই রাশিগুলোর মান √3 হয় আর এইটার মান মাইনাস হয়, একই রকম শুধু এখানটা প্লাস মাইনাস। প্রুফ কি করে হবে, প্রুফ তো আচ্ছা তুমি করতে চাও এটাকে স্কোয়ার করে দাও, এক কাজ করো এটাকে স্কোয়ার করে দাও, তাহলে কি আসবে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে করলে স্কুলের সব টেকনিক 2 প্লাস 2, এখানে কত আসবে 3/4, তাহলে 2 প্লাস 2, এখানে কত আসবে 1 থেকে 3/4 বিয়োগ করলে কত 1/4, মানে তোমার রুট করলে 1/2, তার মানে 1/2 কেটে গিয়ে 1 চলে আসবে, আর এদিকে 2 আছে 3, তার মানে স্কোয়ার সমান স্কোয়ার করেছি, স্কোয়ার আমি করেছি, এটা সমান তোমার এসছে 3, তাহলে এর ভ্যালু √3। ওকে, মাইনাস করলে কি হবে দেখো, শুধু এখানটাই বদলাবে, এক্সটা এখানে এবারে এক্সটা থাকবে 1টা কেটে যাবে, সরি এদিকটা থাকবে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস, এখানটা মাইনাস হবে এক্স স্কোয়ার, তাহলে এদিকে কেটে গেলে এদিকে তোমার 2 আসবে 2, আর এখান থেকে তোমার সিমিলারলি এইটার মান তো 1/2 আসছে, 2 কেটে যাবে 1, তাহলে এরও রুট 1-এর রুট 1 আসে, তাহলে এইটা আমি কেন হঠাৎ করে করালাম সেটা যখন সময় আসবে তখনই বুঝতে পারবে। শুধু এটা মনে রাখো যে এইটার সঙ্গে এক্স সমান যদি √3/2 হয়, এইটার মানে √3 হয়, এটা 1 হয়, মনে ভুলে গেলেও আমি আবার মনে করিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। এখানে আমরা এটার বেসিসে একটা প্রবলেম যে এসেছিল ডাইরেক্ট এইটা থেকে, সেইটা আমরা এখানে দেখব, ক্লিয়ার করে দিই একটু। সেটা দেখো, এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা এসেছিল, এইটা দিয়ে দিয়েছে, এইটার ভ্যালু কত, এক্স এর জায়গায় এ দিয়ে দিয়েছে, তাহলে কত √3, জাস্ট √3। তাহলে মোটামুটি ইন্ডিসেস সার্টসে আর কিছু নেই, যা বলার মোটামুটি সবই বলে দিলাম। কিছু আমি কি বললাম একটু চট করে রিভিউ করে নিই। ইন্ডিসেসের কিছু রুল দেখলাম, দুটো সেখানে ফ্যাক্টর আর হচ্ছে জিরো হতে পারে না, সেই দুটো নিয়ে কিছু কমেন্ট্রি করেছিলাম। আর সার্টসের তুমি অনেক কিছু ডেফিনেশন, তারপরে তোমার রেশনাল ইরেশনাল ট্রান্সেন্ডেন্টাল,
তারপর কি ডেফিনেশন, এই সমস্ত নিয়েও অনেক কিছু বলেছি যেগুলো টোটালি ইরিলেভেন্ট হয়তো আর পরীক্ষার জন্যে, এমনি জানার জন্যে। আর একাডেমিক পাবলিশার্সে সেই বইটার কথা বলেছি, ওটা হচ্ছে প্লিজ একটু দেখে নেও, রুডিমেন্টস অফ ম্যাথামেটিক্স, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর অ্যাপ্রক্সিমেশন ভ্যালু দিয়ে কি কি হতে পারে তার একটু ট্রেলার এখানে দেখেছি। আর এখানে ওই যতই সেই একই যে অঙ্কগুলোর ওপর অনেক অত্যাচার হয়ে গেছে, সেই রুটের অঙ্ক অত্যন্ত পরিচিত, সেইগুলোকে এখানে কভার করে দিলাম। প্রবলেমস আর ওগুলোকে দেখতে চাই না। আর ওখানেও কিছু বলে দিয়েছি নিয়ম টিয়ম, ওইগুলো যে গুণ টুন আছে ওইগুলোই এখন বিশেষ করে পড়ছে, এখন বিশেষ করে ওইগুলোই। তো ওইগুলো এখানে শুধু একটাই মনে রাখার মতো, সেটা হচ্ছে এইটা মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। এই রুলটা, এই মানে তোমার রেডিমেড ফ্যাক্টটা, তাহলেই আমাদের হবে। এখানে প্র্যাকটিস প্রবলেমও আমরা সাফিসিয়েন্ট হচ্ছে প্রবলেম করব, আর ট্রিকি প্রবলেমসও আমরা দেখব। কিছু মজাদার কনসেপ্ট অবশ্যই আছে এই চ্যাপ্টারে, সেগুলো আমরা যথাসময়ে দেখব। ঠিক আছে, আর কিছু বলবো না, ভিডিও শেষ করছি।